ডিয়ার ভিউয়ার্স, আপনাদেরকে স্বাগতম সার্টিফিকেট ইন রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং বেসিক ট্রেড কোর্স এর 60 ঘন্টা থিওরি ক্লাসের আজকে ফার্স্ট ক্লাস। এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমার সম্পর্কে আমি এখানে দিয়ে রেখেছি, আপনারা দেখে নিতে পারেন। আর আমি কি কি আজকে আলোচনা করব তার ইউনিট টাইটেলটি এখানে দিয়েছি। ইন্ট্রোডিউস অ্যান্ড ডিফাইন রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, এক্সপ্লেইন ইম্পর্টেন্স অ্যান্ড ইউজ অফ RAC ইকুইপমেন্ট। অর্থাৎ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং কাকে বলে এ সম্পর্কে বিস্তারিত বর্ণনা করব এবং RAC ইকুইপমেন্টের ব্যবহার, এটার গুরুত্ব, এগুলো কি এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি আপনারা উপকৃত হবেন। আমি আপনাদের সামনে এখন আলোচনা করব রেফ্রিজারেশন কাকে বলে, রেফ্রিজারেশন বলতে কি বোঝায়। রেফ্রিজারেশন হচ্ছে যে এমন একটি প্রক্রিয়া যে পদ্ধতির মাধ্যমে আপনি কোনো একটি নির্দিষ্ট জায়গা বা বস্তুর তাপমাত্রা তার আশেপাশের তাপমাত্রা থেকে কমিয়ে নিয়ে আসতে পারবেন। সুতরাং আপনি যদি কোনো নির্দিষ্ট জায়গা বা স্থানের তাপমাত্রা আশেপাশের তাপমাত্রা থেকে কমিয়ে নিয়ে আসতে পারেন, যে পদ্ধতির মাধ্যমে আনছেন সেই পদ্ধতিটাকে আমরা বলছি রেফ্রিজারেশন পদ্ধতি। এখন আমি যদি এক্সাম্পল দেই, আপনি যদি শীতকালে কোনো একটি পচনশীল খাদ্যদ্রব্য আপনি কুয়াশায় বা শীতে রেখে দেন যে এটি ঠান্ডা হবে, নষ্ট হবে না, তাহলে এটি যে আপনি যে একটা প্রক্রিয়া অবলম্বন করলেন, এটি একটি রেফ্রিজারেশন প্রক্রিয়া, যেটি হচ্ছে কি আপনার হচ্ছে প্রাকৃতিকভাবে এটি তৈরি। কিন্তু আপনি যদি কৃত্রিমভাবে এই পচনশীল দ্রব্যটাকে সংরক্ষণ করতে চান, তাহলে আপনাকে কোনো একটা প্রসেস অবলম্বন করতে হবে যে ওই ঠান্ডা আবহাওয়াটা তৈরি করার জন্য বা ঠান্ডা তৈরি করার জন্য বা নিচু তাপমাত্রা তৈরি করার জন্য। এই প্রসেসটাকে বলা হচ্ছে রেফ্রিজারেশন। যে রেফ্রিজারেশন অর্থ হিমায়ন বা ঠান্ডাকরণ অথবা শীতলীকরণ, যে পদ্ধতির মাধ্যমে কোনো বস্তু বা নির্দিষ্ট স্থানের তাপমাত্রা তার আশেপাশের তাপমাত্রা থেকে কমিয়ে রাখা হয়, তাকে রেফ্রিজারেশন বা হিমায়ন পদ্ধতি বলে। তো এই হিমায়ন পদ্ধতিতে কি করা হয়? পচনশীল খাদ্যদ্রব্য সংরক্ষণ করা হয়, বরফ উৎপাদন করা যায়, আইসক্রিম তৈরি এবং আরামদায়ক পরিবেশ সৃষ্টি করা যায়। এই চিত্র দুটির মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি রেফ্রিজারেশন বা হিমায়ন পদ্ধতি কি। পানি এমনি এমনি এই বরফে তো পরিণত হয়নি। পানিকে নিচু তাপমাত্রায় বা পানির তাপমাত্রা তার আশেপাশের তাপমাত্রা থেকে অনেক কমিয়ে নিয়ে আসার পরেই এই বরফটি তৈরি হয়েছে এবং এই খাদ্যদ্রব্যগুলো নিচু তাপমাত্রায় সংরক্ষণ করা হচ্ছে, যা আশেপাশের তাপমাত্রা থেকে কম। আশেপাশের তাপমাত্রায় যদি এই খাদ্যদ্রব্যগুলো রাখা হয় তাহলে সেটি নষ্ট হয়ে যাবে। এটি একটি পচনশীল খাদ্যদ্রব্যের এক্সাম্পল সংরক্ষণ করার জন্য। নেক্সট আমরা দেখবো এয়ার কন্ডিশনিং কাকে বলে। এয়ার কন্ডিশনিং হচ্ছে যে কোনো একটি আবদ্ধ স্থানের বাতাসের তাপমাত্রা, আর্দ্রতা, বিশুদ্ধতা, গতিবেগ এবং বাতাসের শব্দের যে তীব্রতা, এই কয়েকটি বিষয় যদি আপনি নিয়ন্ত্রণ করে ওই স্থানের আরামদায়ক পরিবেশ সৃষ্টি করতে পারেন, তাহলে তাকে বলা হচ্ছে এয়ার কন্ডিশনিং। তো এই এয়ার কন্ডিশনিংটা হিটিং সিস্টেমও হতে পারে, কুলিং সিস্টেমে হতে পারে। হিটিং সিস্টেমটি ব্যবহৃত হয় শীত প্রধান দেশে, যেসব দেশে শীতের অর্থাৎ ঠান্ডা আবহাওয়া, ঠান্ডা রুমে হিটিং করার প্রয়োজন হয়। তো হিটিং করে বাতাসের তাপমাত্রা, আর্দ্রতা, বিশুদ্ধতা, গতিবেগ এবং শব্দের তীব্রতা ইত্যাদি নিয়ন্ত্রণ করে ওই রুমে আরামদায়ক পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। সুতরাং ওটিও একটি এয়ার কন্ডিশনিং প্রসেস। আর আমাদের দেশে, বাংলাদেশে বা হচ্ছে গরম প্রধান দেশে, সৌদি আরব, দুবাই, বিভিন্ন যে গ্রীষ্মকালে যেসব দেশে গরম অনেক বেশি পড়ে, এইসব জায়গায় হচ্ছে আমরা কুলিং পদ্ধতিতে এয়ার কন্ডিশনিং করে থাকি। এয়ার কন্ডিশনিং রুমের তাপমাত্রা গ্রীষ্মকালে 22 ডিগ্রি সেলসিয়াস থেকে 28 ডিগ্রি সেলসিয়াস রাখা ভালো এবং শীতকালে 18 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসে রাখা ভালো। 18 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসে থাকবে, এটি হচ্ছে শীতকালে রুম হিটিং করার জন্য। আর কুলিং করার জন্য থাকবে 22 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যে এয়ার কন্ডিশনিং গুলো ব্যবহার করে থাকি, এগুলো শুধু কুলিং করে থাকে, এগুলো অল এয়ার কন্ডিশনিং না। এটি হচ্ছে সামার এয়ার কন্ডিশনিং, শুধু গ্রীষ্মকালের জন্য। আর অল এয়ার কন্ডিশনিং নিলে আপনি কুলিংও পাবেন, হিটিংও পাবেন, অর্থাৎ শীতকালেও ব্যবহার করতে পারবেন এবং গ্রীষ্মকালেও ব্যবহার করতে পারবেন। শীতকালে আপনাকে এটি হচ্ছে উষ্ণ বাতাস দিবে এবং গ্রীষ্মকালে এটি ঠান্ডা বাতাস দিবে। এরপরে আমরা দেখি যে রেফ্রিজারেটর কাকে বলে। রেফ্রিজারেটর হচ্ছে একটা শীতলীকরণ যন্ত্র। এই যন্ত্রের মাধ্যমে
এটি খুবই সীমিত বা অল্প জায়গা হয়। এই যন্ত্রের মাধ্যমে খুব অল্প জায়গা এবং সীমিত জায়গায় কিছু খাদ্যদ্রব্য জমাটকরণ বা সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়ে থাকে। এখানে রেফ্রিজারেশন সাইকেল ব্যবহার করে এই খাদ্যদ্রব্যগুলো সংরক্ষণ করা হয়। তো দুটি চিত্রের মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করেছি যে এগুলো হচ্ছে এক একটি রেফ্রিজারেটর বা আমরা যেটা বলে থাকি ফ্রিজ। এখন এই রেফ্রিজারেটরের প্রকারভেদগুলো আমরা দেখে নিই। রেফ্রিজারেটর তার ঠান্ডাকরণের ভিত্তির উপর 3 ভাগে ভাগ করা হয়: ফ্রস্ট রেফ্রিজারেটর, নন ফ্রস্ট রেফ্রিজারেটর বা নো ফ্রস্ট রেফ্রিজারেটর এবং ডিফ্রস্ট রেফ্রিজারেটর। ফ্রস্ট রেফ্রিজারেটর, নন ফ্রস্ট রেফ্রিজারেটর এবং ডিফ্রস্ট রেফ্রিজারেটর, এই 3টি রেফ্রিজারেটরের বৈশিষ্ট্য 3 রকমের। আমি আজকের এই ক্লাসে খুব সংক্ষিপ্তভাবে আপনাদেরকে একটু এক্সপ্লেন করে যাব যে কোনগুলোর সুবিধা আছে, কোনটিতে সুবিধা বেশি, কোনটিতে অসুবিধা। এই ফ্রস্ট রেফ্রিজারেটরের এই বডিতে চারপাশে বরফ জমে, এমন এই ডিফ্রস্টের মতো এখানে যেমন বরফ দেখতে পাচ্ছেন এরকম বরফ জমে, যাতে এই বরফের উপরে খাদ্যদ্রব্যগুলো থাকার ফলে খাদ্যদ্রব্য ঠান্ডা হয় কিন্তু বরফের সাথে লেগে যায় এবং এটি তাৎক্ষণিক বের করা যায় না, অসুবিধা হয়। কিন্তু এই নন ফ্রস্ট বা নো ফ্রস্টে এই অসুবিধাটি নেই। কুলিং ফ্যানের মাধ্যমে ঠান্ডা বাতাস চারদিকে সরবরাহের মাধ্যমে খাদ্যদ্রব্য সংরক্ষণ করা হয় বা জমাট বাঁধানো হয়। এখানে বডির সাথে লেগে থাকে না এবং বডিতে এরকম বরফও জমে না। এটি একটি নন ফ্রস্টের সুবিধা আর এটি একটি ফ্রস্টের অসুবিধা। এরপরে এই ফ্রস্টে বিদ্যুৎ বিল নন ফ্রস্টের থেকে বেশি নয়, কম আসে, আর নন ফ্রস্টে বিদ্যুৎ বিল ফ্রস্টের থেকে বেশি আসে। কেননা নন ফ্রস্টে অনেকগুলো ইকুইপমেন্ট রয়েছে বা অ্যাক্সেসরিজ রয়েছে ফ্রস্টের তুলনায়। আর ফ্রস্ট যেহেতু চারপাশে বরফ জমে, এটি যেসব এলাকায় বিদ্যুৎ ঘন ঘন যাওয়া আসা করে এবং দীর্ঘক্ষণ থাকে না, এসব এলাকায় ফ্রস্ট ব্যবহার করা যেতে পারে। আর নন ফ্রস্ট যেসব জায়গায় বিদ্যুৎ সার্বক্ষণ থাকে সেসব জায়গায় ব্যবহার করা হয়। এবং এটি কেন ব্যবহার করা যেতে পারে, যে ফ্রস্ট যদি আমরা যেসব জায়গায় বিদ্যুৎ ঘন ঘন যাওয়া আসা করে বা দীর্ঘক্ষণ যে আসে না, এসব জায়গায় ফ্রস্ট ব্যবহার করলে এর চারপাশে যে বরফগুলো রয়েছে বডির, এই বরফের সাহায্যে খাদ্যদ্রব্যগুলো দীর্ঘক্ষণ ভালো থাকে। কিন্তু নন ফ্রস্টে বরফ না, চারপাশে বরফ না থাকার কারণে বিদ্যুৎ চলে গেলে খাদ্যদ্রব্য দীর্ঘক্ষণ ভালো থাকে না। আর ফ্রস্টে এবং নন ফ্রস্টের যেই সুবিধা অসুবিধাগুলো বললাম, এর থেকে আপনারা নির্ণয় করে নেবেন আপনার কোনটি প্রয়োজন। আর ডিফ্রস্ট এই রেফ্রিজারেটরটি আগে ব্যবহৃত হতো, যেটি বর্তমানে মার্কেট আউট। তো সুতরাং এই রেফ্রিজারেটর সুবিধা অসুবিধা বলে ভিডিওটি দীর্ঘায়িত করছি না। পরে দেখা যাচ্ছে যে রেফ্রিজারেটরের 2টি চেম্বার থাকে। এই প্রত্যেকটি রেফ্রিজারেটর যেগুলো আমরা বাসা বাড়িতে ব্যবহার করে থাকি তার 2টি চেম্বার থাকে। একটি হচ্ছে ডিপ অংশ বা ফ্রিজার অংশ, আরেকটি হচ্ছে নর্মাল অংশ বা নন ফ্রিজার অংশ। তো এইগুলোতে কি কি রাখা হয়, যেহেতু ডিপ অংশের মধ্যে তাপমাত্রা -15 থেকে -23 ডিগ্রি সেলসিয়াস থাকে, সুতরাং এখানে অতি নিচু তাপমাত্রায় যেসব খাদ্যদ্রব্য সংরক্ষণ করতে হয়, যেমন মাছ, মাংস, পচনশীল যে খাদ্যদ্রব্যগুলো রয়েছে নিচু তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়, তা আমরা ডিপ অংশে সংরক্ষণ করি। আর নন ফ্রিজার বা নর্মাল অংশে আমরা হচ্ছে ফলমূল, শাকসবজি, ডিম, বিভিন্ন কোমল পানীয় ইত্যাদি সংরক্ষণ করি। এই নর্মাল অংশের তাপমাত্রা থাকে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এখন আসি যে রেফ্রিজারেশন পদ্ধতির ব্যবহার এবং কর্মক্ষেত্র। এগুলো এই রেফ্রিজারেশন পদ্ধতি কোথায় কোথায় ব্যবহার হয় আর এই সেক্টরে যারা জানে তাদের কর্মক্ষেত্রগুলো কোথায়। আবাসিক রেফ্রিজারেটর আবাসিক ক্ষেত্রে ব্যবহৃত হয়। রেফ্রিজারেটর, ফ্রিজার, ওয়াটার কুলার, এয়ার কন্ডিশনার, শিল্প কারখানায় বেভারেজ কুলার, আইসক্রিম মেশিন, আইসক্রিম ফ্যাক্টরি, ডেইরি ফার্ম প্রোডাক্ট, ডিসপ্লে কেস, পাস্তুরাইজেশন, এই প্রত্যেকটি ইকুইপমেন্ট বা প্রোডাক্টে রেফ্রিজারেশন সাইকেল ব্যবহার করা হয়। রেফ্রিজারেশন সাইকেল কি কি প্রসেসে এগুলোতে ঠান্ডা করা হয়, এই সম্পর্কে আমরা স্টেপ বাই স্টেপ জানতে পারবো নেক্সট ক্লাসগুলোর মাধ্যমে। পরিবহন সেক্টরে কার, মাইক্রোবাস, জাহাজ, বাস গাড়ি, রেলগাড়ি, বিমান, বিভিন্ন পচনশীল দ্রব্য বহনকারী ভ্যান। প্রতিষ্ঠান হচ্ছে হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, সংসদ ভবন, বিজ্ঞানাগার, মার্কেট বা শপিং মল, ব্যাংক, বিমানবন্দর, সচিবালয়, এছাড়া আরো বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যবহার করা হয়। কর্মক্ষেত্র যদি আমরা বলি, যে এতক্ষণ আমি যা বললাম এই সব জায়গায়
কর্মক্ষেত্র রয়েছে। এছাড়া বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, আধা সরকারি প্রতিষ্ঠান, পৌরসভা, বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও, বিদেশে যেতে পারে, যে বিভিন্ন জায়গায় কাজ করতে পারে, আত্মকর্মসংস্থান, নিজের কর্মসংস্থান তৈরি করতে পারে। যেসব জায়গায় রেফ্রিজারেশন প্রসেস ব্যবহৃত হয়, সিস্টেম ব্যবহৃত হয়, সেসব জায়গায় কাজ করতে পারে। ওয়ার্কশপ দিয়ে বিভিন্ন সার্ভিস করে নিজের কর্মসংস্থান তৈরি করতে পারে। তো ভিউয়ার্স, আমরা এতক্ষণ রেফ্রিজারেশন কি বা রেফ্রিজারেটর কি, এয়ার কন্ডিশনার কি, এই সবগুলো বিষয় নিয়ে জানতে পারলাম, এগুলোর ব্যবহার এবং কর্মক্ষেত্র জানতে পারলাম। এখন আমরা জানবো যে এটির আবিষ্কার কি, কিভাবে এটি আবিষ্কার হয়। এর ইতিহাস সম্পর্কে জেনে নিই। সর্বপ্রথম চীন দেশে বরফ সংগ্রহ করে গ্রীষ্মকালে কোমল পানীয় ঠান্ডা করে বিক্রয় করা হতো। তো সেই একটা যে যে বরফ থেকে কোমল পানীয় ঠান্ডা করা হচ্ছে, বরফ যেহেতু ঠান্ডা, এছাড়া এই বরফের সংস্পর্শে অন্য একটি প্রোডাক্ট রাখলে তাও ঠান্ডা হচ্ছে, এই কনসেপ্ট থেকে আপনার 1820 সালে কৃত্রিম বরফ তৈরি করা সম্ভব হয় এবং এর ধারাবাহিকতায় ডে বাই ডে আমরা বর্তমান যে রেফ্রিজারেটর ব্যবহার করছি তা 1940 সালে আবাসিক গৃহে সার্বিকভাবে ব্যবহৃত রেফ্রিজারেটর আবিষ্কার করা হয়। বর্তমান রূপ 1940 সালের পরে আপডেট করে বর্তমান রূপে নিয়ে আসা হয়েছে। তো এই ডিটেলসটা আপনারা দরকার হলে পড়ে নেবেন। আমি ভিডিওটা বড় হয়ে যাবে এই কারণে পুরো বিস্তারিত পড়লাম না, আপনারা দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। নেক্সট ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য নোটিফিকেশন বারে ক্লিক করে রাখবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।